তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে এবং ক্লাস 10-এ নতুন উঠেছ দশম শ্রেণীতে, তাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 বের হয়েছে। আজকে আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভৌতবিজ্ঞান সাবজেক্টের 167 পেজে 6 নম্বর যে স্কুল তার প্রশ্নের উত্তরসহ সমাধানগুলি আমরা দেখে নেব। দেখতে পাচ্ছ 6 নম্বর স্কুলটি রয়েছে ওয়ার্ড 1 মিউনিসিপ্যাল হাই স্কুল। এটা হচ্ছে 7টি প্রথমে এমসিকিউ রয়েছে গ্রুপ এতে, একদম ফার্স্ট সেমিস্টার মানে ফার্স্ট যে ইউনিট টেস্ট বা ফার্স্ট যে সামেটিভ টেস্ট বলা হয় সেখানে যেরকম থাকবে সেরকমই এটা প্রশ্নপত্র দেওয়া রয়েছে। তো প্রথম যে এমসিকিউটি রয়েছে, ফার্স্ট এমসিকিউটি হলো প্রদত্ত কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি। একের প্রশ্নের উত্তর 4টি অপশান রয়েছে, দেখতেই পাচ্ছ। উত্তর হবে ডি, কেরোসিন। 2 দাগে রয়েছে চার্লসের সূত্র অনুযায়ী লেখচিত্রটি তাপমাত্রা অক্ষের সঙ্গে কোন উষ্ণতায় মিলিত হয়। 2 দাগের উত্তর হবে ডি, -273°C। 3 দাগে রয়েছে রাস্তার আলোর প্রতিফলক হিসাবে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়। 3 দাগের উত্তর হবে বি, উত্তল। 4 দাগে রয়েছে প্রদত্ত কোন আলোটির বিক্ষেপণ সবচেয়ে কম হয়। 4 দাগের উত্তর হবে এ, লাল। 5 দাগে রয়েছে শূন্য মাধ্যমে লাল বেগুনির আলোর বেগ যথাক্রমে ভি আর ভিবি হলে এই 5 দাগের প্রশ্নের উত্তর হবে সি। 5 দাগের প্রশ্নের যে উত্তর সেটা হবে সি। এবং 6 দাগে রয়েছে সমযোজী একবন্ধন ও সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগ হলো 6 দাগের প্রশ্নের উত্তর হবে ডি, অর্থাৎ C2H4। 7 দাগে রয়েছে প্রদত্ত মৌলগুলির মধ্যে সবথেকে কম তড়িৎ ঋণাত্মক মৌল। 7 দাগের প্রশ্ন উত্তর হবে ডি, সিজিয়াম। এরপরে গ্রুপ বি যেটা রয়েছে, সেই গ্রুপ বিতে প্রথমে যে প্রশ্নটি রয়েছে 1 মার্কে, যে বেতার যোগাযোগের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরকে ব্যবহার করা হয়। এটা হবে আয়োনোস্ফিয়ার। অথবাতে রয়েছে সৌরশক্তি শক্তির কী রূপ রূপান্তর ঘটে। সৌরকোষের শক্তি রূপান্তর হচ্ছে সৌরশক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এরপরে 2.2 দাগে রয়েছে NO2 ও CO2 এর মধ্যে কোন গ্যাসটি ওজোন স্তরে ক্ষয় সাধন করে না। CO2 কিন্তু ক্ষয় সাধন করে না। এরপরে 2.3-এ রয়েছে STPতে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত। আমরা জানি 1 মোল মানে তোমার 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। 44 গ্রাম যে কার্বন ডাইঅক্সাইড মানে তাতে 22.4 লিটার রয়েছে আয়তন। তাহলে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কি 22.4/44 গুণ 4.4, কাটাকুটি যদি করা হয় তাহলে উত্তর কত আসছে 2.24 লিটার। এরপরে রয়েছে 2.3-এর অথবাতে দেখবে রয়েছে 2.3 অথবাতে রয়েছে 44.8 লিটার আদর্শ গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। 2.3-এর অথবাতে রয়েছে দেখবে তোমরা। তো সেই প্রশ্নের উত্তরটি হচ্ছে 44.8 পি ইন্টু ইকুয়াল টু 2RT। পিভি ইকুয়াল টু যে আরটি সমীকরণ সেই অনুযায়ী হবে 44.8 পি ইকুয়াল টু 2RT। এরপরে দুটি বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য 5°C, তাহলে কেলভিন স্কেল ওই তাপমাত্রার পার্থক্য কত হবে। যেহেতু 5°C সমানই হচ্ছে 5 কেলভিন, সমান একদম অনুপাত, মানে সমান আছে এরা, তাই কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য 5 কেলভিনই হবে। এরপরে 2.5-এ রয়েছে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণের রশ্মিচিত্র অঙ্কন করো। এই প্রশ্নটির উত্তর হবে, ছবিটি হবে এরকম, যে ঘনমাধ্যম থেকে যখন লঘু মাধ্যমের যে আলোকরশ্মির যে প্রতিসরণ সেটি দেখানো হচ্ছে, কিভাবে আপতন কোণ প্রতিসরণ কোণ যদি তৈরি হচ্ছে বা প্রতিফলন কোণ তৈরি হয় সেটি দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে রয়েছে 2.6 দাগে একটি উত্তল লেন্স অসৎবিম্ব গঠন করলে রৈখিক বিবর্ধনের মান কত হবে। রৈখিক বিবর্ধনের মান 1-এর বেশি হবে এবং সেটি ধনাত্মক হবে। 2.6-এর অথবাতে রয়েছে পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা 1-এর থেকে বেশি হয় কেন। কারণ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সর্বাপেক্ষা বেশি। 2.7-এ মায়োপিয়া মানে চোখের ত্রুটি দূর করার জন্য কী ধরনের লেন্স ব্যবহার করা। এখানে অবতল লেন্স ব্যবহার করা হয়। এরপর রয়েছে NaLiকে এই মৌলগুলিকে পারমাণবিক আকারে ক্রমবর্ধমান মান অনুসারে সাজাও। এটা হবে Li Na K। এরপর রয়েছে 2.9 দাগে MgO যৌগটি গঠনের ক্ষেত্র করতে একটি Mg পরমাণু কতগুলি ইলেকট্রন ত্যাগ করে। এটি হবে 2টি ইলেকট্রন ত্যাগ করে। এরপর রয়েছে ড্যাশ যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। এটা হবে আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যে যৌগ সেগুলো ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। এরপর রয়েছে গ্রুপ সি। প্রথম প্রশ্নটি হচ্ছে স্থিতিশীল উন্নয়ন কী এবং স্থিতিশীল উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা হয় কেন।
স্থিতিশীল উন্নয়নটা হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের যে ধারা তাকে বজায় রেখে প্রাকৃতিক যে শক্তি ভাণ্ডার যেগুলি রয়েছে আমাদের, সেটা ব্যবহারের মাধ্যমে, প্রাকৃতিক শক্তি ভাণ্ডার সেটা সৌরশক্তি হতে পারে, বায়ুশক্তি হতে পারে, এই ধরনের যে শক্তিগুলো আছে সেটাকে আধুনিক প্রজন্মের চাহিদা মেটানোর জন্য এখনকার যে যেগুলো আমরা ব্যবহার করছি যে প্রাকৃতিক শক্তিগুলোকে, সেগুলো যেন ভবিষ্যতের যারা প্রজন্ম তারাও যেন ব্যবহার করতে পারে বা তার চাহিদাটা যেন মিটে, সেই জন্য যে প্রচুর পরিমাণে যে আধুনিক চাহিদা মেটানোর জন্য গৃহীত যে দীর্ঘমেয়াদী যে একটা উন্নয়নের যে পরিকল্পনা যেন বেঁচে থাকতে পারে, তার জন্য সেই শক্তি ভাণ্ডারকে যে দীর্ঘায়িত করা, সেটার যে একটা মানে পরিকল্পনা, তাকেই বলা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। এবার এর মধ্যে বলছে বায়ুশক্তিটা ব্যবহার করলে কি হচ্ছে, বায়ুশক্তি কেন ব্যবহার করা হচ্ছে, কারণ বায়ুশক্তি যদি ব্যবহার করা হয় তাহলে পরিবেশ দূষণ হবে না। এছাড়া বায়ুশক্তি হচ্ছে একটা অফুরন্ত শক্তি, সেজন্য স্থিতিশীল বৃদ্ধি আর উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা হয়। এরপর আছে 3.2 দাগে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 445 টর চাপে কোনো গ্যাসের আয়তন 250 ml, ওই উষ্ণতার চাপ কত হলে গ্যাসের আয়তন 200 ml হবে। এই প্রশ্নটির উত্তর তোমরা দেখতে পাচ্ছ, অঙ্কটি এরকমভাবে হবে। অঙ্কটি তোমরা দেখে নাও যে প্রাথমিক চাপ P1 মানে 745 টর, আর V1 দেওয়া আছে 250 ml, V2 দেওয়া আছে 200 ml। আমাদের বের করতে হবে P2 চূড়ান্ত চাপ। P1 এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 745, V1 এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 250, P2 এর জায়গায় আমরা মানটা বের করব, আর V2 এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 200। আমরা যদি 745 গুণ 250, তাহলে 200টা আমাদের ভাগ হয়ে যাচ্ছে, তাহলে নিচে চলে আসছে, তাহলে P2 এর মান বের হচ্ছে। কাটাকুটি যদি আমরা করি তাহলে দেখতে পাবো যে উত্তর বের হবে 931.25 টর। এরপরে অথবাতে রয়েছে যে নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে উত্তপ্ত করা হলো, যদি চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয় তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে। এই প্রশ্নের উত্তরটি হবে যে P1 মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা গ্যাসের চাপ, উষ্ণতায় গ্যাসের চাপ, আর V1 মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস গ্যাসের আয়তন। তাহলে T1 মানে 273 প্লাস 0 কেলভিন করতে হবে 273, তাহলে মনে করি গ্যাসটিকে T উষ্ণতা উত্তপ্ত করা হচ্ছে, তাহলে P2 T ডিগ্রি সেলসিয়াস গ্যাসের চাপ সমান 2P1, দ্বিগুণ বলেছে। V2 তাহলে 2V1 হয়ে যাবে, আর T2টা তো বের হয়ে গেল 273 প্লাস T, তাহলে এবার P1 V1 বাই T1 আর P2 V2 বাই T2 এই সূত্রটা প্রয়োগ করতে হবে। P1 V1 বাই T1 এর মান আমরা বের করেছি, দেখতেই পাচ্ছ 273 কেলভিন, আর P2 এর জায়গায় বসবে 2P1, আর V2 এর জায়গায় বসবে 2V1, আর বাই তোমার হচ্ছে ওই V যেটা রয়েছে T2 সেখানে 273 প্লাস T। কাটাকুটি করার পরে দেখা যাবে উত্তর বেরোবে 819 ডিগ্রি সেলসিয়াস। এরপরে 3.3তে রয়েছে অবতল দর্পণ দ্বারা অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো। এখানে দেওয়া রয়েছে যে ফোকাস মানে হচ্ছে F, দেখতেই পাচ্ছ তোমরা ফোকাস মানে F, এবং মেরু হচ্ছে O। এর মধ্যবর্তী স্থানে কিন্তু একটা বস্তু রাখা আছে, তার নাম হলো PQ। এবার বস্তুর যে শীর্ষবিন্দু যে P, সেখান থেকে যে নির্গত যে রশ্মিটা, সেটা প্রতিফলনের পর অপসারী রশ্মিগুচ্ছ কিন্তু পরিণত হচ্ছে। প্রতিফলিত রশ্মিগুলোকে পেছনের দিকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে তারা দর্পণের পেছনে কিন্তু একটা P1 বলে একটা বিন্দু রয়েছে, সেখানে মিলিত হয়ে যাচ্ছে। সুতরাং P1 আর Q1 PQ এর অসৎ, এবং PQ যেটা রয়েছে যে বস্তুটা, তার P1 Q1 যে বস্তুটা পেছন দিকে তৈরি হলো লম্বভাবে, সেটা অসৎ সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হলো। এরপরে রয়েছে 3.3 অথবাতে একটা উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ ফোকাসের দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো এবং প্রয়োজনীয় চিত্র অঙ্কন করো। সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে XY একটি উপাক্ষীয় রশ্মি যা প্রধান অক্ষের সমান্তরাল MNP অবতল দর্পণের দ্বারা প্রতিফলিত হয়ে রশ্মিটি YZ পথে যায় এবং প্রধান অক্ষের F বিন্দু থেকে আসছে বলে মনে হয়। F হলো দর্পণের ফোকাস বিন্দু, তো দেখতে পাচ্ছ এটা F = R/2। এরপরে রয়েছে 3.3 অথবা হলো 3.4 N2CO2 লুইস ডট গঠন অঙ্কন করো। লুইস ডট প্রতি বছরই আসে এবং ফার্স্ট ইউনিট বলে নয়, মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতেও লুইস ডট গঠন কিন্তু আসবেই একটি। এরপর রয়েছে 3.4 এর পরে 3.5 তড়িৎযোজ্যতার সংজ্ঞা তোমরা দেখতে পাচ্ছ। এরপরে 3.6 এ রয়েছে 3.5 এর অথবাতে রয়েছে
যে ন্যাপথলিন এবং সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে প্রদত্ত ধর্মগুলির তুলনা, একটা গলনাঙ্ক, একটা জলের দ্রাব্যতা। এই যে ধর্মের তুলনা বলা হয়েছে, গলনাঙ্কের ক্ষেত্রে কি বলছে, সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ এবং ন্যাপথলিন হচ্ছে সমযোজী যৌগ। তাই সোডিয়াম ক্লোরাইডের যে গলনাঙ্ক ন্যাপথলিনের থেকে কিন্তু বেশি। সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ, ন্যাপথলিন সমযৌগ। তাই সোডিয়াম ক্লোরাইড ধ্রুবীয় দ্রাবকে মানে জলে দ্রবীভূত হয়, কিন্তু অধ্রুবীয় দ্রাবকে দ্রাবিত হয় না। ন্যাপথলিন কিন্তু ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না, তড়িৎ মানে সমযোজী যৌগ বলে। এরপরে 3.6 রয়েছে Z1 ZB Z+1C, তিনটি মৌল এবং বি একটা সম্ভ্রান্ত মৌল। তিনটি মৌলের কোনটি ধাতু আর কোনটা যোজ্যতা লিখ দেখো। এই প্রশ্নের উত্তরটি হবে যে তিনটি মৌলে কোনটি ধাতু, বি জেড দেওয়া আছে, এটা একটা সম্ভ্রান্ত মৌল বলাই আছে, তার সাধারণত নিষ্ক্রিয় এবং অধাতু হবে। Z-1 সাধারণত হ্যালোজেন, যেটা অধাতুই হবে। CZ+1 সম্ভবত ক্ষার ধাতু হতে পারে, কারণ এটি সম্ভ্রান্ত গ্যাসের কিন্তু পরবর্তী মৌল, যা সাধারণত ধাতু হয়ে থাকে। তাহলে CZ1+1 এটা হলো ধাতু। আর যোজ্যতা কী করে হলো, যেহেতু হ্যালোজেন মৌল ধরা হয়েছে যে Z-1 যেটা, সেটা হচ্ছে 1, আর BZ সম্ভ্রান্ত গ্যাস, তাই যেটা হচ্ছে মৌল সেটা হচ্ছে 0, আর CZ+1 যেটা ক্ষার ধাতু, তাহলে এটা হলো যোজ্যতা কত, এটা হলো যোজ্যতা 1। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।